আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। লাখ লাখ মানুষের অংশগ্রহণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সময় সকাল 10:30টায় তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় এই জানাজা হয়। ইমামতি করেছেন নামকরা আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার পরিবারের 4 সদস্যের জানাজাও হয়েছে। জানাজা শুরুর কয়েক ঘন্টা আগেই মুসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে খামেনির কফিন গ্র্যান্ড মুসাল্লার ভেতরে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এটি তেহরানের ইতিহাসের সবচেয়ে বড় শোক মিছিল হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর সাবেক এই সর্বোচ্চ নেতার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি প্রাণ হারান। ওই হামলায় খামেনির পরিবারের 4 সদস্যও নিহত হয়। এর মধ্যে তার 14 মাস বয়সী নাতনিও রয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠান ও দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইসরাত সুমা। কথা বলবো তার সঙ্গে। সুমা, দীপ্ত স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, লাখো লাখো মানুষের আমরা অংশগ্রহণ দেখতে পেয়েছি খামেনির জানাজায়। মানুষের এই জোয়ার কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ সুমনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 4 মাসেরও বেশি সময় পর ইরানের যে প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা তার জানাজা এবং দাফনের অনুষ্ঠান হচ্ছে, এবং এই উপলক্ষে ইরান কিন্তু 7 দিন ব্যাপী একটি অনুষ্ঠান রেখেছে, যে দীর্ঘ সময় ধরে তারা অনুষ্ঠানটি করছে। এবং আমরা যেটা দেখেছি যে আজ তার প্রথম জানাজা অনুষ্ঠান হয়েছে। লাখ লাখ মানুষ, শুধুমাত্র ইরান থেকে না, প্রতিবেশী দেশ, এমনকি আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ এই জানাজা এবং দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং যেটা আমরা দেখেছি যে ইরান দাবি করছে 2 কোটি মানুষ ইতিমধ্যে জমায়েত হয়েছে সেখানে, সেটা ইরান কর্তৃপক্ষ দাবি করছে। আসলে যেটা আমরা দেখেছিলাম যে ইরানের মানুষ, ইরানে যে হামলাটা হয়েছিল তার আগে আমরা দেখেছিলাম যে ইরানে একটা প্রোটেস্ট হয়েছিল বা ইরানে একটি বিক্ষোভ হচ্ছিল সরকারের বিরুদ্ধে, কিন্তু হামলার পর আমরা পুরোপুরি একটা পরিস্থিতির পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং তারা যে জমায়েত হয়েছে সেখানে তারা খামেনির জন্য কান্না করছে, তারা খামেনির জন্য শোক প্রকাশ করছেন এবং তারা সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ চাইছেন, তারা এই হত্যার জবাব চাইছেন। অর্থাৎ ইরানের যে জাতি তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা এখন তাদের যে ঐক্যবদ্ধ বা একটা অদম্য জাতি হিসেবে তারা প্রকাশ পেয়েছে, এবং তারা যে একটি শক্তিশালী জাতি হিসেবে যে কোনো হামলায় আসুক তারা রুখে দাঁড়াতে পারে, এই বার্তাটাই তারা দিতে চাচ্ছে এর মাধ্যমে। ইসরাত, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের প্রায় 100-র মতো দেশের প্রতিনিধিরা এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখানে রয়েছিলেন। এটি কিভাবে দেখছেন আপনি? দেখুন, এখানে এটা কিন্তু একটি নজিরবিহীন জানাজা এবং দাফনের অনুষ্ঠান করা হয়েছে। ইরান বলছে যে তার তেহরানের ইতিহাসে সবথেকে বড় দাফন এবং জানাজা। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ এবং দীর্ঘ দিনের যুদ্ধ কাটিয়ে উঠে তারা এত বড় একটি অনুষ্ঠান আয়োজন করেছে নজিরবিহীনভাবে, এবং সেখানে কিন্তু 100টি দেশের প্রতিনিধি। আপনাকে আমি জানিয়ে রাখি যে তারা যেটা জানিয়েছে, গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি যে 8 থেকে 10টি দেশের সরকার প্রধান গিয়েছেন, 10 থেকে 12টি দেশের পার্লামেন্টের স্পিকার গিয়েছেন এবং বিভিন্ন দেশের গিয়ে প্রতিনিধি গিয়েছেন। আসলে দেখুন যে আমরা দেখেছিলাম যখন ইরানের উপর হামলা করা হয়েছে, ইরানের এই হামলাটা কিন্তু অনেক দেশই কিন্তু আসলে নেগেটিভভাবে নিচ্ছে, নেতিবাচকভাবে নিচ্ছে, এবং ইরানের প্রতি সহমর্মিতার কারণ কিন্তু তারা গিয়েছে তারা ইসে গিয়েছে। তো আসলে বলা চলে যে ইরানের উপর হামলাটা হঠাৎ করে হলো, এত মানুষকে মারা হলো, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে দেওয়া হলো, এবং ইসরায়েল যেটা শুরুতে বলেছিল যে তারা পারমাণবিক বোমা বানাতে পারে, আমাদের উপর হামলা করতে পারে, এই ছোট একটা অজুহাতে তারা যে হামলাটা চালালো, এই সহমর্মিতার দরুন গিয়ে তারা, এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট এশিয়াতে ইরানের কিন্তু একটি বেশ প্রভাব পড়েছে এবং প্রভাবশালী দেশ হিসেবে উত্থান হচ্ছে, যার দরুন বলা চলে যে বিভিন্ন দেশও চাইছে যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আমরা ইরানের সাথেও সম্পর্কটা রাখি। অর্থাৎ একটি ভূ রাজনৈতিক বিষয় রয়েছে এখানে, যার দরুন তারা সেখানে তাদের বিভিন্ন প্রতিনিধি দল গিয়েছে, সম্মান প্রদর্শন করে এসেছে।
ইসরাত, সর্বশেষ আপনার কাছে জানতে চাইব, এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কতটা ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়া সম্ভব? এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনা সেটা কাতারের দোহাতে যে হয়েছিল, সেখানে কিন্তু অনেক বিষয়ে দুই পক্ষের কিন্তু নানান রকম মতবিরোধ দেখা দিয়েছিল। গণমাধ্যমের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এই আলোচনাটা আসলে হচ্ছে কি এমন কিছু বিষয়ের উপর হচ্ছে যেখানে যে দুই পক্ষের কেউ কিন্তু ছাড় দিতে রাজি নয়। যুক্তরাষ্ট্র বলছে যে ইরান পারমাণবিক বোমা অর্জন করতে পারবে না, আবার ইরান তারা যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে কোনোভাবেই তারা সেটা হাতছাড়া করবে না। সো এই বিষয়ে অনেক কিছু রয়েছে। আবার লেবাননের দিক থেকে ইরান কিন্তু জোর দিচ্ছে যে এখানে হামলা তোমরা করতে পারবে না, কিন্তু ইসরায়েল বলছে আমরা লেবানন ছাড়বো না। সো এই আলোচনাটা আসলে অনিশ্চিত থাকবে। যদিও ট্রাম্প বলেছেন যতদিন এই জানাজা এবং দাফন অনুষ্ঠান চলবে কোনো রকম কোনো সংঘাতে তারা জড়াবে না এবং আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে, ট্রাম্প জানিয়েছেন। কিন্তু তারপরও অনিশ্চয়তা একটা রয়ে যায়, কারণ কিছু কিছু বিষয় তারা কেউই কোনো ছাড় দিবে না। এবং কাতারের দোহায় আবার এই অনুষ্ঠানের পরপরই আরেকটা আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের, সেটার মাধ্যমে আসলে জানা যাবে যে দুই পক্ষ কতটুকু এগোতে পারে এই বিষয়ে। ইসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও। আমরা চলে যেতে চাই মূল সংবাদে। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন তারেক রহমান। জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে একটি খাম ও 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডেরও উদ্বোধন করেন তিনি। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কাল পালিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। জুলাই এলে তিনি অনেকটা স্তব্ধ হয়ে যান। খুঁজে বেড়ান স্বামী সাইফুল ইসলামের স্মৃতি, যিনি 24-এর আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পেশায় সাইফুল ছিলেন বাস চালক। হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার মনে করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গতি দিন দিন কমে আসছে। জুলাই ক্যালেন্ডারে শুধু একটি মাস নয়, এটি রক্তে লেখা এক গণ অভ্যুত্থানের নাম। 2024 সালের এই মাসে যখন লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল অধিকার, ন্যায় ও পরিবর্তনের দাবি, তখন শাসক গোষ্ঠীর গুলিতে রক্তাক্ত হয় রাজপথ, প্রাণ যায় কয়েকশো মানুষের। কিন্তু দমনপীড়ন থামাতে পারেনি ছাত্র জনতাকে। পতন হয় শেখ হাসিনা সরকারের। সময় গড়িয়েছে, কিন্তু স্বজন হারানো বেদনা আজও রয়ে গেছে অনেকের মনে। তেমনি একজন রাজধানীর হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার জুলাই আন্দোলনের সময় সায়েন্স ল্যাব মোড়ে স্বামী সাইফুল ইসলামকে হারিয়েছেন। 4 বছর বয়সী 2 যমজ ছেলে সহ 4 সন্তানের এই জননী স্বামীর কথা স্মরণ করে আজও বাক রুদ্ধ হয়ে পড়েন। 5 আগস্টে ঘরে সকাল থেকে ঘরেই ছিল, ওদিন আর বেরোতে সুযোগ পায় না। বাচ্চারা অসুস্থ, আমি বাসায় কাজ করতেছি, তা সুযোগ পায় না, বের হয় না। যখন হাসিনার পতন হয়েছে, শুনছে যে হাসিনা পালায় গেছে, তখন বেলা 3টা বাজে। তখন ওদের খাওয়াইছে, নিজেই খাওয়াইছে, ওদেরকে খাওয়াইয়া নিজেই ঘুম পড়েছে। ওইটাই আমার বাচ্চাদের জীবনের বাবার কোলে শেষ ঘুম ছিল। বাপ ছেলে একসাথেই গেছে। আমার ছেলে আর বীরের ভিতরে হারায় ফেলাইছে, মানে খুঁজা পায় নাই, পরে আর মোবাইল ছিল না, ফোনও দিতে পারে নাই। যখন বলছে রাস্তার কিনারে পড়ে আছে, তখন আমি বুঝতে পারছি আমার কেউ দেখতে দেয় না, যে ওরা তো গুলি করে পোড়াইয়া দিছে।
হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশ্রুত সংস্কারের বিষয়ে কিছু অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অনেক দূর বলে মনে করেন তিনি। আমাদের জীবনটা যা হয়েছে আমরা চাই না কোনো দিন কোনো রাজনীতিভাবে বা যে কোনোভাবেই হোক যে এরকম জুলাই যেন ভাই আর কারোর জীবনে কোনোদিনও না আসে। আমরা যে কি হারাইছি একমাত্র আমরাই বুঝি। আমার ছোট ছোট বাচ্চা এখনো আমার কিছুদিন পর পর যায় বলে মা বাবার ছবি তো আমি ছবি দেখবো। ভাই আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু নাই। আমরা বিচার মনে হয় না কোনোদিন এই রাষ্ট্রে পাবো। আমরা আমাদের দিক থেকে দেখতেছি আমরা ভালো কিছু পাইনি। বৈষম্যহীন তো দূর হয়ই না, আরো বাড়ছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি রাজনীতির জন্য আর যাতে কাউকে স্বজন হারাতে না হয় এমন গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন এই জুলাই শহীদের স্ত্রী। সার্জিস আলম কর, নাহিদ কর, এই যে বড় বড় উপদেষ্টা যারা ছিল এই আন্দোলনের, যারা সম্মুখীন মেন নায়ক ছিল, 2-4 মাস না যাইতে তারা দল গঠনে ব্যস্ত হয়ে গেছে, আমাদের দিকে তাকায় নেই। তারা কেন আমাদের দিকে তাকাইলো না? আমাদের বাচ্চারা এতিম হয়েছে কিন্তু তাদের জন্য। তারা যদি আন্দোলন ডাক না দিত আমাদের স্বজন ঘর থেকে কখনো বের হইতো না। এখন তাদের কাছে যাইতে গেলে আমাদের অ্যাপার্টমেন্ট নিতে হয়। আমরা হারাইছি, আমরাই বুঝতেছি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নাটোর জেলার 7টি উপজেলায় প্রায় 6,000 ঘর বরাদ্দ দেওয়া হয়, যার অনেকগুলোই ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, ভূমিহীন নয় এমন লোকও ঘর পেয়েছে, তারা এসব ঘরে থাকছে না। আমি এখন আছি নাটোর সদর উপজেলার বাক্সর এলাকায়। বিগত সরকারের একটি আলোচিত প্রকল্প ছিল এই আশ্রয়ণ প্রকল্প। সারা দেশের ন্যায় নাটোর জেলার 7টি উপজেলাতেও এই বরাদ্দ দেওয়া হয়েছে। মোট 5,619টি ঘর। অনেকগুলো ঘর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, সাধারণত নাগরিক সুবিধার অভাবে তারা এবং কর্মক্ষেত্রের অভাবে তারা এই স্থান থেকে চলে গেছে। এখানে বাড়ি লিছে কিন্তু কাম এই জায়গা নাই, তারা ঢাকা থাকে। এজন্য গরিব মানুষ সবাই ঢাকা কামের উদ্দেশ্য থেকে যায়। আর বাড়িটাও করছে মনে করেন যে নিচু, আমরা বৃষ্টি বাদল হলে রানতে পারি না ওই জায়গাটা, একবারে নিচা। এখনো মোটামুটি 20টার মতন ঘর, কোনো লোকজনই নাই এবং তারা থাকেও না অর্থিনী। এই যে যতদিন হলে ঘর হয়েছে এতদিন হলে কোনো তাদের বসবাস নাই। অনেকে তাদের আত্মীয় স্বজনকে রেখেছে, অনেকেই শুধুমাত্র তালাবদ্ধ করে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রেখেছে। অনেকে বলছেন দীর্ঘদিন থেকে এটি রক্ষণাবেক্ষণ করা হয় না, অনেকেই আসেন না তদারকি করতে। ওর এক চাচাতো বোন আছে, তার নামে এই বাড়িটা দেওয়া আছে। তার নাটোর একটা বাড়ি আছে, সে ওইখানে থাকে, আমি এখানে থাকি। এই ঘর যাদের পাওয়ার দরকার তারা পায়নি। তাদের জমি জমা আছে, বাড়িও আছে, কিন্তু তারা দখল করে চলে গেছে আর আসে না। শুরু থেকে দেখতেছি এখন পর্যন্ত কোনো ঘরের লোক নাই। প্রকৃত যারা ভূমিহীন, নাটোর সদর উপজেলার বাক্সর এই এলাকা সহ সকল এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যাতে সঠিক ভূমিহীনরা পায় এবং তাদের যেন নাগরিক সুযোগ সুবিধাগুলো অব্যাহত থাকে, সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহেদুল আলম, দীপ্ত টিভি, নাটোর। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানি কমলেও বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। পানি কমতে থাকায় বিভিন্ন নদ নদীর 36টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়েছে। নিম্নাঞ্চলে ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। আজ সকাল 6টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। কাউনিয়া পয়েন্টেও তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমছে। কোরবানির ঈদের পর বরগুনায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা ও লাম্পি স্কিন রোগ। জেলা জুড়ে 1.5 শতাধিক গরুর মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ করেছেন খামারিরা। বরগুনায় লাম্পি স্কিন ও খুরা রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য গরু। এই রোগটি বর্তমানে মহামারী ধারণ করেছে। আজ আমরা একটি ফার্ম এসেছি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে, যেখানে লিটন মুন্সির প্রায় 16টি গরু রয়েছে এই ফার্মে। এর ফ্রিজিয়ান গরু রয়েছে। সব গরুগুলোই
এই খুরা রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগটি কিভাবে ছড়িয়েছে, কেমনভাবে ছড়িয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই যে এই ফার্মটি আসলে তার স্বপ্নের একটি ফার্ম, যে ফার্মটি তিলে তিলে গড়েছেন। কিছুদিন আগে এই ফার্মের একটি ফ্রিজিয়ান গরু প্রায় 3,20,000 টাকায় গরুটি কিনেছেন এবং সেই গরুটি মারা গেছেন এই লাম্পি স্কিন রোগে। এখানে কিন্তু জানা গেছে যে সরকারি হাসপাতাল থেকে এখানে যে পশু হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু তেমন কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না এসব খামারিরা। আমাদেরকে যদি একটু দেখাতেন যে আসলে এই রোগটা কিভাবে ছড়ায় এবং এই রোগটা কোন ভাবে আসলে আক্রান্ত করছে এবং কোন গরুকে আক্রান্ত করছে বিশেষ করে। লক্ষণ হলে মুখ দিয়ে ফেনা পড়ে, লালা পড়তে থাকে এরকম, আর এই পা দেখেন এইগুলো সব আগলা হয়ে গেছে। এক ভুল চিকিৎসা তো অবশ্যই হয়, একজন ডাক্তার যে জানে, একজন গ্রামের ডাক্তার কি সেই চিকিৎসা দিতে পারে? ভুল তো অবশ্যই হয় আমাদের। এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1.5 শতাধিক গরুর এখন পর্যন্ত বরগুনা জেলায় মৃত্যু হয়েছে এবং এই রোগটা প্রতিদিনই কিন্তু বাড়ছে। এই ফার্মের থেকেই প্রায় 3 লক্ষ টাকার একটি গরু মৃত্যু হয়েছে। আমাদের এখানে ডাক্তার থেকে মনে করেন আমাদের সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই না, বিধায় আমরা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছি। প্রাণী সম্পদ হাসপাতালে রয়েছি, অসংখ্য গরু এই অটোরিকশায় করে নিয়ে আসছে। আমরা এই লাম্পিং যে ডিজিজ যে রোগটি, সেটা কিন্তু এই প্রত্যেকটা গরুর গায়ে কিন্তু ঠোসকা দেখা যাচ্ছে এবং এই ঠোসকা ওঠার পরে কিন্তু তারা আসলে আতঙ্কিত হচ্ছে। আমরা কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির বাজারে পরে আসলে এই রোগটা বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ সেখান থেকে বাইরে থেকে অনেক গরু এসেছে, যার কারণে এই রোগটা আসলে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়। তো আমাদের লোকবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্রতিদিনই শত শত খামারিরা আসেন এই পশু হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু একজন মাত্র ডাক্তার থাকার কারণে তারা কিন্তু সঠিক চিকিৎসা নিতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন যারা চিকিৎসা নিতে আসছেন এই সকল মানুষ। শাহ আলী, দীপ্ত সংবাদ, বরগুনা। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স ও মরক্কো। কিলিয়ান এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়েছে ফরাসিরা, আর কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আশরাফ হাকিমির মরক্কো। নান্দনিক ফুটবল বলতে যা বোঝায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে তা ছিল না। আক্রমণ পাল্টা আক্রমণে যেভাবে ম্যাচ জমে ওঠে ছিল না তেমন প্রতিদ্বন্দ্বিতাও। তারপরও ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচে মাঠে বেশ উত্তেজনা ছিল, ঘটেছে ধাক্কাধাক্কি আর একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনা। এমবাপ্পে, ওসমান দেমবেলে ও মাইকেল অলিসেদের একের পর এক আক্রমণ সামলে 65 মিনিট পর্যন্ত সমতা ধরে রাখে প্যারাগুয়ে। এরপর দৃশ্যপটে আসেন বদলি নামা দেরিজে দুয়ে। দারুণ নৈপুণ্যে বক্সে ঢুকে পড়া দুয়েকে পেছন থেকে ফেলে দেন দিয়েগো গোমেজ। রেফারি প্রথমে খেলা চালিয়ে গেলেও ভিএআর এর পরামর্শে মনিটর দেখে সিদ্ধান্ত বদলান। পেনাল্টি পায় ফ্রান্স। 70 মিনিটে কোনো ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। এটি এবারের বিশ্বকাপে তার 7ম ও বিশ্বকাপ ক্যারিয়ারে 19তম গোল। একই সঙ্গে টানা 3 বিশ্বকাপের শেষ 16 গোল করার কীর্তি গড়লেন এই ফরাসি তারকা। এবারের আসরে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি গোলেই 1-0 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ মরক্কো। মরক্কোর বিশ্বকাপ রূপকথা থামছেই না। 2022 কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলো আটলাস লায়ন্সরা। শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে দেশটি। ম্যাচে গোলের তেমন সুযোগ পায়নি আসরের সহ আয়োজক কানাডা। বিপরীতে গোলমুখে 4টি শট নিয়ে 3টি কাজে লাগিয়েছে মরক্কো। 2টি গোল করেন আজজেদিন উনাহি, অন্যটি করেন সুফিয়ান রাহিমি। হিউস্টনে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।